মানুষের কাছে প্রত্যেক মুহূর্তে একটা ভয় তৈরি হয়েছিল। কেমন ভয়? প্রত্যেক মুহূর্তে মানুষ ভাবতো এই মনে হয় আমি প্রতিবাদ করলে, মুসলিম বিরোধী যদি কোনো প্রতিবাদ করি তাহলে হয়তো আমাকে জেলে যেতে হবে, বা আমাকে হয়তো রাস্তায় খুন হতে হবে, বা আমার পরিবারের কোনো মেয়ে আজকে যদি বাইরে যাচ্ছে বা ফিরতে যদি একটু দেরি হচ্ছে তাহলে আমাদের মধ্যে একটা সংশয় আছে, কি মেয়েটার কিছু হয়নি তো, তিলোত্তমার মতো আমার মেয়েটা কোনো বিপদে পড়ে যায়নি তো, আজকে আমার মেয়েটা সেভ আছে। আমাদের যিনি জননেত্রী ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেই দিয়েছিলেন যে মেয়েরা 8টার পর কেন বেরোবে। এটা কি কোনো একজন নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে কথা ছিল? মাননীয়া নিজে ছিলেন একজন মহিলা, তিনি মহিলাদের সুরক্ষা তাহলে কী রেখেছিলেন, এই ভেবে কি তাকে আনা হয়েছিল? কলকাতার কোণে কোণে থেকে, পুরো পশ্চিমবঙ্গের কোণে কোণে থেকে রিপোর্ট আসতো যে মহিলারা রেপ হয়েছে, একটা অল্প বয়সী মেয়ে রেপ হয়েছে, মুসলিম কিছু দল মেয়েটাকে একা পেয়ে রেপ করেছে, এরকম বহু খবর আছে। তিলোত্তমার মতন খবর কোনায় কোনায় ভরে উঠেছিল পুরো পশ্চিমবঙ্গে। হ্যালো ভিউয়ার্স, আমি সোমনাথ রায়। আপনারা আমার সাথে আজকে দেখবেন কিভাবে পশ্চিমবঙ্গে এই যে 2026 বিজেপি শাসন এলো এবং তাতে আমাদের ভয়টা কিভাবে ধাপে ধাপে বেড়েছিল এবং ভয়টা কিভাবে আমাদের চলে গেল 2026 মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে, বিজেপির হাত ধরে, নরেন্দ্র মোদী, অমিত শাহর হাত ধরে। আজকে আমরা সেটা বলবো। এবং এইটা না হলে আমাদের পুরো পশ্চিমবঙ্গের হিন্দু বা ভারতীয় যে হিন্দু রয়েছে তাদের মধ্যে কীভাবে পরিবর্তন হতো, কতটা সংশয় ছিল তাদের জীবন নিয়ে, আজকে আমি সেই ঘটনায় তুলে ধরব। সমস্ত করাপশন, সমস্ত দিক অ্যানালাইসিস করে আমরা টিএমসির যে একটা কালো যে শাসন চলেছে সেই শাসনটার কথা বলবো। থাকো আমার সাথে, আজকে পুরো ভিডিওটা দেখবে। যারা পুরো ভিডিওটা দেখবে তারা বুঝবে যে আমি কি বলতে চেয়েছি, সঠিক ভাববে। তোমরা ভাববে যে আমাদের সাথেও হয়তো এই ঘটনাটাই হয়েছে। আজ যদি আমরা দেখি যে বাংলাদেশের যেসব রোহিঙ্গারা প্রবেশ করছে তাদের উদ্দেশ্যটা কি, তাদের অন্য উদ্দেশ্য থেকে বড় উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে দখল করব, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো একটা সংখ্যালঘুতে পরিণত করব যেখানে হিন্দুত্বের কোনো অস্তিত্ব থাকবে না। কেমনভাবে তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, সেই স্ট্র্যাটেজিটা মমতা বন্দ্যোপাধ্যায় আরও সাকসেস করে দিচ্ছে, সেইটা মানুষ আজকে বুঝতে পেরে গেছে এবং প্রতিবাদের একটা ঝড় তুলেছে। দেখো, যদি তা না হতো, বাংলাদেশের যেটা ভারতের পশ্চিমবঙ্গ থেকে কিছুটা দূরে লালমাটি বলে একটা বাংলাদেশের জায়গা আছে, সেখানে পাকিস্তানি এয়ারবেস গড়ে তুলেছে, মডিফাইড এয়ারবেস। সেখানে বিভিন্ন অ্যামিউনেশন রাখা হচ্ছে, যেখানে বিভিন্ন মিসাইল এয়ারক্রাফট রাখা হচ্ছে এবং পাকিস্তানে পাঠানো হচ্ছে বাংলাদেশি আমলাদের কি স্ট্র্যাটেজি নেওয়ার জন্য। স্ট্র্যাটেজিটা হচ্ছে ভারত বিরোধী স্ট্র্যাটেজি। আমলারা সেখানে গিয়ে ট্রেনিং করছে এবং পাকিস্তানের সাথে একটা ডিল করছে JF-17 পাকিস্তানের সাথে কিনছে বাংলাদেশ, এবং বাংলাদেশের সাথে একটা পাকিস্তানের আর্মি সম্পর্ক গড়ে উঠছে। বাংলাদেশের আর্মিরা পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং নিতে। চীন তো বিপুল পরিমাণ অর্থ ফান্ডিং করছে, এটা তো আমি আগেই বলেছি। ভারতের ভিতরে পশ্চিমবঙ্গের যে শাসনটা চলছিল সেটা কিভাবে মানুষকে আরও বেশি করেছিল। আজকে আমার পরিবারের, আপনার পরিবারের একজন, আমাদের সাধারণ ঘরে শিক্ষার দুর্নীতিটা মানুষকে নাড়িয়ে দিয়েছে। তোমার ঘরের প্রত্যেকটা বাচ্চা সাধারণভাবে পড়াশুনো করে একটা গ্রামীণ গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশুনো করে যখন হায়ার এডুকেশন করছে, কিন্তু কোনো চাকরি নেই। চাকরিটা হবেই কি? একটা শিক্ষিত সমাজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী অশিক্ষিত করেছে, আর তার অশিক্ষিত ভাইপোকে বিপুল অর্থ দিয়ে একটা ভরিয়ে রেখেছে Z+ সিকিউরিটিতে। ভাবা যায় মানুষের এই একটা শিক্ষা ব্যবস্থাকে একটা যেন কঙ্কাল করে তুলেছে, তা যেন শির দ্বারা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে। একটা যেন মোটো তৈরি হয়েছে, টাকা দাও চাকরি নাও। মাননীয় মুখ্যমন্ত্রী তার যে দল গঠন করেছে, তার দলের যে নেতারা মন্ত্রীরা তারা সরাসরি করোনায় ধরা পড়েছে, জেলে যাচ্ছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছে, তার মেয়েকে চাকরিতে জয়েন করিয়ে দিয়েছে। এই সব কিছুর মাধ্যমে মাননীয় বলছেন আমি কিছু জানি না। মানুষ শুধু এই ভয় পায়নি, মানুষ বেঁচে থাকার জন্য যে এডুকেশন,
এডুকেশনটাই তো আমাদের সিরদাঁড়া। মানুষকে আজকে যে জিনিসটা শিখিয়ে তুলবে, যে জিনিসটা মানুষকে আজকে বড় করে, আমরা শিক্ষার খুব বড়াই করি। শিক্ষাটা দরকার, পুরো বিশ্ব শিক্ষা নিয়ে খুব সচেতন। আমাদের পশ্চিমবঙ্গে একটা জিনিস দেখেছি, 2011 পর থেকে গভর্নমেন্ট যে শিক্ষা ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রাইভেটাইজেশন দিদি তার মনোনয়ন ব্যক্তিদের দ্বারা এমন প্রাইভেটাইজেশন স্কুল কাঠামো তৈরি করেছে যেখানে শুধু এডুকেশনের হার বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম চাকরি হচ্ছে না। রিক্রুটমেন্ট ব্যবস্থাটা তো আমরা দেখেইছি, একটা রিক্রুটমেন্ট ব্যবস্থা 2011 যে শিক্ষকরা রিক্রুটমেন্ট 2011 থেকে 2026 যে শিক্ষকরা রিক্রুটমেন্ট হয়েছিলেন তাদের চাকরি নিয়ে সংশয়। বাম আমলে হয়তো মানুষের এত ভয় ছিল না, 35 বছরের যে শাসন হয়েছিল তারা যে চাকরিটা করছে তারা নিশ্চিন্তে সেই চাকরিটা করেছে, জানে যে সততার মধ্যে সেই চাকরিতে জয়েন হয়। কিন্তু 2016-তে কোনো হয়তো দিদির গড়া একটা সাম্রাজ্যের বিপুল অংশ গভর্নমেন্ট প্রশাসনে যুক্ত হয়েছে, যারা তার এবং তার পরিবার বলতে টিএমসি পরিচালিত যে পরিবার তিনি গড়েছিলেন তাদেরই অংশ গভর্নমেন্ট চাকরিতে যোগ দিয়েছে। কোথাও কোথাও কার্ড মানি নিয়েছে, বিপুল টাকার পরিবর্তে চাকরি দিয়েছে। এডুকেশন সিস্টেমটাকে একটা তলানিতে নিয়ে যেয়েছে। আজকে মাস্টারদের সম্মান নেই, বহু মাস্টারকে তার সম্মান দিয়ে কলকাতায় যে প্রতিবাদ করতে হয়েছে, বহু মাস্টারকে জীবন দিতে হয়েছে। আমরা বহু নিউজ দেখেছি, বহু নিউজ পেপার দেখেছি, প্রতিবাদের ঝড় উঠেছে। আজকে যেন সেই প্রতিবাদটা যেন তারা ভগবানের দিকে হাত জড়ো করে, রামের দিকে হাত জড়ো করে বলছে যে আমরা একটা নিস্তার পেয়েছি। আমরা হিন্দুত্বটাকে টিকিয়ে রাখার সাথে সাথে যেন আমরা একটা সঠিক রাস্তা বেছে নিতে পেরেছি, আমাদের যেন চলার পথটা একটু স্বস্তির হলো। 2011 সালে মানুষ পরিবর্তন চেয়েছিল এবং 35-34 বছরের যেই পরিবর্তন চেয়েছিল, মানুষ কিন্তু এই পরিবর্তন চায়নি। মানুষ পরিবর্তন চেয়েছিল যে একটা যেন শান্তির পরিবেশ উঠে, যত অরাজকতা আমরা চোখের সামনে দেখেছি সেই অরাজকতা যেন শেষ হয়। একটা যে বামপন্থী পাথির যে একটা দাম্ভির্য, সেই দাম্ভির্য যেন শেষ হয়। সাধারণ মানুষ যেন সামনে এসে প্রতিবাদের ঝড় তুলেছিল এবং মানুষের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদী মুখ নিয়ে মানুষ কিন্তু এই প্রতিবাদটা করেছিল। কিন্তু এই প্রতিবাদটা কিন্তু টিকেনি। 2026-এ এসে মানুষ দেখতে পেয়েছে মানুষ বিরাট বড় ভুল করেছে। প্রত্যেকটা কোনায় কোনায় মানুষের প্রতিবাদ গজরে উঠছে। হিন্দুত্বে একটা সংকট মুহূর্ত তৈরি হয়েছিল, সেই সংকটটা বহু পরিবর্তন মানুষ আজ এনেছে একটা প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে। 2011 সালে মানুষ যে টিএমসিকে যে ভোটটা দিয়েছিল, 48% ভোটে টিএমসি জয় করেছিল, বিপুল সংখ্যক ভোটে মানুষ জয় করেছিল। ছাপ্পা ভোটের কোনো ব্যবস্থা ছিল না। তারপর থেকে টিএমসি যে ছাপ্পা ভোট দিয়ে এক প্রকার শ্রেণী মুসলিম তোষণ গড়ে তুলে সে যে ছাপ্পা ভোটের মাধ্যমে তার জয় টিকিয়ে রেখেছিল, যার সাম্রাজ্য ভাঙা খুবই কঠিন ছিল, সে সাম্রাজ্যকে মানুষ আজকে ধূলিসাৎ করেছে। মানুষ তাদের হাত তুলেছে যে আমরা প্রতিবাদের বাংলায় জন্মেছি, আমরা প্রতিবাদ করবই। তুমি হাজার রকম চেষ্টা করো, আমাদের এই প্রতিবাদ দমিয়ে রাখতে পারবে না। মানুষকে ভীষণভাবে আরও বেশি নড়িয়ে দিয়েছিল যে আমাদের হিন্দুত্ব বা দিদি কি পরিমাণ একটা সাম্রাজ্য গড়ে দিয়েছিল। চারপাশের প্রুফ বলছে যে দোষী তুমি দোষ করেছো। আরজি করের 2024-এর সেই আগস্টের ঘটনা, একটা তিলোত্তমাকে কিভাবে মেরে ফেলা হলো তাদের কালোবাজারিকে চেপে ফেলার জন্য। মন্ত্রীরা নিজেরা সেই জিনিসটাকে চেপে ফেললো। একটা তাদের টাকার অহংকারে, তাদের ক্ষমতার অহংকারে একটা মায়ের কোল কিভাবে শূন্য হয়ে গেল। যে সমাজ, যে সংস্কৃতি আমাদেরকে একটা পথ দেখাতো, আজকে সেই সমাজ সংস্কৃতি যেন সিন্ডিকেট, চুরির একটা আঁতুড়ঘর। আজকে যে বাংলার মা বোনরা আজকে বুঝিয়ে দিয়েছে যে প্রতিবাদী মুখ কিভাবে এগিয়ে আসতে হয়। বাংলাকে কিন্তু একটা ক্ষমতার জোরে বাংলার মানুষকে দেবে রাখা যাবে না। একটা শিক্ষিত মানুষরা যেভাবে সংঘবদ্ধ, একটা কোণে কোণে থেকে সমস্ত মানুষ সংঘবদ্ধ হয়ে যদি প্রতিবাদ করে, সেই প্রতিবাদের ঝড় কত দূর যেতে পারে আজকে মানুষ তা কিন্তু বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ এখানে এসে বিজেপিকে জিতানোর জন্য র্যালি করে? তারা দেখেছে যে পশ্চিমবঙ্গে কিভাবে এক দুর্নীতিতে ভরে গিয়েছে, কিভাবে কাটমানি, কয়লা চুরি, বালি চুরি, চোরের একটা আড়ত তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যে
দুর্নীতির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। সেই সাম্রাজ্য যে তিনি ভাবতেন যে আজ ভেঙে যাবে না। তিনি মুসলিমদের মাদ্রাসাকে এত ফান্ডিং করেছে, মোল্লাদেরকে যে পরিমাণ টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন, সেখানে শুধু তৈরি হয়েছে ভারত বিরোধী একটা দল। আজকে বাংলাদেশের কাছে তোমরা হয়তো দেখবে যে বাংলাদেশে আমার বিভিন্ন জায়গায়, আর যদি সন্দেশখালি বলো বা আমাদের উত্তর ভারতে উত্তর পশ্চিমবঙ্গে বলো, তোমরা দেখবে কলকাতার বেশিরভাগ জায়গায়, কলকাতা থেকে বা শিয়ালদার কাছাকাছি ডায়মন্ড হারবার, বিভিন্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, দমদম, বিভিন্ন জায়গায় বাংলাদেশি মুসলিম ভরে গিয়েছে, রোহিঙ্গাতে ভরে গিয়েছে। আমাদের বহু গ্রামে ভেতরে ভরে গিয়েছে। কিছু কিছু জায়গা একটা বিশাল সংখ্যক মানুষ এসে ভিড় করে 2018 পর থেকে একটা জনসংখ্যা বেড়ে গিয়েছে। একদল মানুষ, তারা যেন কাউকে পরোয়া করে না, তারা তাদের মতন করছে। তারা একটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা মুসলিম, আমাদের শাসনটাই সব শাসন, আমরা কলকাতার রাজপথ জুড়ে আন্দোলন করব, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, আমরা ঘরে ঘরে ঢুকে হিন্দু মা বোনদের গায়ে হাত দেবো, আমাদেরকে প্রতিবাদ করার কেউ নেই। এই যে ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, বহু হিন্দু টিএমসি করত। তারা ভাবেনি যে তাদেরকে আজকে তাদের ঘরে এই সংকটটা আসবে। 2026-এ মানুষ বুঝতে শিখেছিল যে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, নয়তো বাংলাদেশের মতো আমরা কিন্তু সংখ্যালঘু হয়ে যাব। তাই তারা প্রতিবাদ করেছে। আজকে এই প্রতিবাদটা মানুষকে শিখিয়েছে যে একজোট হলে আমাদেরকে কেউ ভেঙে ফেলতে পারবে না। আমাদের এই একজোট হয়ে যে বিজেপিকে জেতানো, হিন্দুত্বকে টিকে রাখা, শুধু কিন্তু আমাদের এই পারিপার্শ্বিক জিনিসটাকে সুরক্ষিত করা নয়, এই যে ঘটনাটা, এটা কিন্তু দেশের পক্ষেও একটা কিভাবে প্রোটেকশন করেছে, দেশকে কিভাবে সুরক্ষা করেছে। তাহলে আমরা যদি দেখতে পাই, আজ বাংলাদেশের বর্ডার হচ্ছে ভারতের সব থেকে বড় বর্ডার। 4,000-4,500 কিলোমিটার জুড়ে বাংলাদেশের বর্ডার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সহজেই বাংলাদেশে থেকে মানুষ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, মুর্শিদাবাদে ভরে গেছে, ভারত বিরোধী আন্দোলন তৈরি করছে। তাহলে এই যে ভারত বিরোধী আন্দোলন, এটা পাকিস্তান চায়না চেয়েছে যে আমাদের কাছে একটা পথ তৈরি হোক যেখানে আমরা হিউম্যানয়েড আর্ম সাপ্লাই করব। দেখো, এ না হলে 2011-র পর থেকেই চায়না কীভাবে করে, তাদের বাংলাদেশ বিহারও যে বর্ডার রোড আছে, সেটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য বিলিয়নে ইনভেস্ট করছে। ভারতকে একটা ঘেরা টোপের মধ্যে বেঁধে জব্দ করার জন্য পাকিস্তানের সাথে ফান্ডিং করছে। পাকিস্তান কি করছে, বাংলাদেশকে তাদের আর্মি স্ট্রাকচার গড়ে তোলার জন্য। আমাদের পশ্চিমবঙ্গে যে রাজ্যে নারী মুখ্যমন্ত্রী, সেখানে তো নারীকে দেবী হিসেবে পূজা করা হবে, কিন্তু তা নয়। দেবীরা আজকে যদি রাত সন্ধ্যেবেলায় ফিরতে দেরি হয়, ঘরের লোকরা ভাবছে আজকে মনে হয় আমার মেয়েটার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তিলোত্তমার মতন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো ভারতে একটা যেন তোলপাড় শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি কিভাবে একটা আড়ত তৈরি করেছে। কেনই বা হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈন্যরা, তারা তো মুসলিম শাসিত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেগম সেজে বসে থাকেন এবং তার ঘরে তিনি বেগমের যা কিছু রীতিনীতি তিনি পালন করেন। আমরা তো হিন্দু সমাজের নারীরা তা করি না। পুরোপুরি হিন্দু সমাজের নারীকে টার্গেট করে তার যে মুর্শিদাবাদে বিভিন্ন সন্দেশখালিতে যেসব ঘটনা আমরা শুনেছি, তারা মুসলিমরা কি করছে, হিন্দু নারীদের উপর অ্যাটাক করছে, রেপ করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে চেপে দেওয়ার জন্য বলছে যে ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ফান্ডিং করে দিচ্ছি, 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি যারা রেপ হয়েছে তাদের পরিবারকে। রেপের ভ্যালু দাঁড়িয়ে গিয়েছে টাকার অর্থে। কোনো রকম আপনি যদি চান যে আপনার ঘরের প্রতিবাদ রেপ নয়, আপনি যদি আপনার মনে হয় যে সুবিচার চাইছেন আর আমি থানায় যাব, যারা রেপিস্ট আছে, আমি আমার ঘরের মেয়েটাকে হারিয়েছি, তাদের বিরুদ্ধে সাজা চাইছি, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে দেবে। আপনার প্রশাসনিক ক্ষমতায় আপনার এফআইআর হবে না। ভাবতে পারছেন আপনি কোন রাজ্যে আছেন? সেই ভয়টা মানুষকে আজকে পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছে। না, এই টিএমসি শাসককে রাখা যাবে না। বিজেপি আমাদের রাম শাসিত রাজ্য দরকার, যেখানে আমরা ইউপি মডেলকে দেখে খুবই উৎসাহের সাথে এগিয়ে গেছি। আজকে প্রত্যেকটা বাচ্চার কাছে ইউপি যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার কথা আজকে বাচ্চা জানে। কেন জানে? তারা দেখেছে যে যোগী আদিত্যনাথ ইউপিকে কিভাবে একটা গুন্ডা সমাজের হাত থেকে হিন্দুত্বকে রক্ষা করেছে। পুরো দেশের কাছে একটা আইডিয়াল মডেল হচ্ছে বুলডোজার।
মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাইপো, সে যে কয়লা চুরি 27,000 কোটি টাকার যে কয়লা চুরিতে ধরা পড়েছে, সেইটা কিন্তু পুরোপুরি ক্ষমতার জোরে চেপে দেওয়া হলো। এবং বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, বাড়ি আপনার আবাস যোজনা, আপনার নামে একটা গরিব মানুষের নামে যে আবাস যোজনা আসছে, বা সেই আবাস যোজনার কাছ থেকেও কাটমানি নেওয়া হচ্ছে। একটা গরিব মানুষ কাটমানি নেওয়া হয়, তাহলে বাড়ি বানানোর কতটুকু টাকা থাকছে, কিন্তু সেটা সে প্রতিবাদ করতে পারবে না, নয়তো তার নামে যে বাড়িটা এসেছে সেটা অন্যের নামে চলে যাবে। এরকম হয়েছে, বহু লোকের নামে যে বাড়ি এসেছে সেটা অন্যের নামে চলে গেছে। যাদের কাছে অলরেডি আছে, যে নেতারা, তাদের অর্ধেক বাড়ির টাকা তাদের পেটে পুরে নিয়েছে। আজ মানুষ বুঝতে শিখেছে যে না, আজকে আমাদেরকে প্রতিবাদ করতে, মানুষের বাঙালির হচ্ছে কি, বাঙালির পিঠ যখন ঠেকে যায় তখন বাঙালি প্রতিবাদ করতে পিছু পা হাঁটে না। আজকে বিপ্লবীর জায়গায় তার জন্মেছে, প্রতিবাদী তাদের রক্তে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে আমি একটা মুসলিম সমাজকে তোষণ দিয়ে বড় করেছি, বা হিন্দুদের প্রতিবাদের মুখটা আমি কেড়ে নেব, কিন্তু তা সম্ভব নয়। তারা প্রতিবাদীর জায়গায় জন্মেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, তারা প্রতিবাদী, তারা মরতেও ভয় পায় না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী পুরো ভুলে গিয়েছেন। তাই আজকে 2026-এ সেই প্রতিবাদের জায়গায় নিয়ে গিয়ে আজকে বিজেপির হাত ধরে আশা নিয়ে রাম রাজত্বকে গড়ে তুলেছে, যেখানে হিন্দুরা আজকে গর্বের সাথে হাঁটছে। বিভিন্ন করপশনের মুখ আজকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার যিনি, তিনি বহু করপশনের মুখকে ভেঙে দিচ্ছেন। আইপিএসকে সাসপেন্ড করছেন কেন? সেই সময় অভয়ার যে কাণ্ড ঘটেছিল, তিলোত্তমার যে কাণ্ড ঘটেছিল, যে সমস্ত নথিপত্রকে চেপে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে আন্দোলন করেছিলেন। তাদের হেডলিস্টে লিখে রেখেছিলেন যে তারা কি কি আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল, তারা কিভাবে তথ্যকে লোপাট করেছে। সবাইকে, আমাদের হিন্দুত্বকে টিকিয়ে রাখার জন্য সবাইকে কিন্তু এক হয়ে থাকতে হবে। সবাই এক হয়ে থাকলে বাইরের কোনো শত্রু শক্তি এসে তোমার উপর হামলা করবে না। পাশাপাশি যদি আপনারা হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে বাইরের মানুষ এসে তোমাদেরকে ভেঙে ফেলবে। বারবার ইতিহাস এটাই বলে গেছে, যদি তুমি তোমার দল ভাঙো তাহলে তোমাকে একা হয়ে যেতে হবে, এবং সেই একা হয়ে যাওয়াটার উপর তোমার উপর আক্রমণ আসবে। বাইরের শত্রু শক্তি তোমার থেকে আরও শক্তিশালী হতে থাকবে, তারা একটা দলবদ্ধ হবে এবং তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদেরকে কিন্তু, মাননীয় মুখ্যমন্ত্রী জেনে গিয়েছেন যে আমাদেরকে কিন্তু আর ভেঙে ফেলা যাবে না। অন্ধকার যতই থাকুক, সূর্যোদয় কিন্তু হবেই। আজ বিজেপির হাত ধরে হিন্দুত্বের একটা সূর্যোদয় হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং আমরা প্রতিবাদ করেছি, আজকে নিজেকে টিকিয়ে রেখেছি। তো এরকম আমি চাই যে আপনারা আমার সাথে থাকুন, আরও ইনফরমেটিভ, ভারতকে সুরক্ষিত রাখার জন্য, ভারতের আরও কিছু প্রতিবাদী যদি কিছু থাকে, বা ভৌগোলিক কিছু আলোচনার জন্য আমার ভিডিওতে সাথে থাকুন, এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে মানুষের কাছে পৌঁছায় যে মানুষকে কিভাবে তাদের সচেতন হয়ে থাকতে হবে, জেগে থাকতে হবে।